বন্ধুরা, ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ থিঙ্ক ট্যাঙ্ক ভবিষ্যদ্বাণী করেছিল আগামী ৫ বছরের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বড় সংঘাত ঘটতে পারে। অনেকেই প্রথমে এটিকে ভুল ভেবেছিলেন, কিন্তু অপারেশন সিন্দুরের পর দেখা গেল রিপোর্টটি ভুল নয়। আজ ২০২৫ সালে দাঁড়িয়ে আবারও সেই রিপোর্টটি নিয়ে আলোচনা শুরু হয়েছে, কারণ সাম্প্রতিক সময়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন, বিশেষ করে স্যারক্রিক ডিসপিউট নিয়ে। জিওপলিটিক্সের বিশ্বের অনেক নামকরা বিশ্লেষক, যেমন ইউএসএ বা মধ্যপ্রাচ্যের কিছু দেশ, তারা বলেছেন যে ২০২১ সালে প্রকাশিত থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্টটির আজও সম্পূর্ণভাবে গুরুত্বহীন বলে ধরে নেওয়া যাবে না। ওই রিপোর্টে বলা হয়েছিল যে আগামী কয়েক বছরের মধ্যে ভারত পাকিস্তান সংঘাতের ঝুঁকি রয়েছে, এবং এই ঝুঁকি কেবল অপারেশন সিন্দুর এই সীমাবদ্ধ নয়, বরং অনেকেই আশঙ্কা করেছেন যে ২০২৬ সালের শেষ দিকেও অনেক বড় কোনো সংকট দেখা দিতে পারে। এছাড়াও ভারত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে অপারেশন সিন্দুরকে এখনও সমাপ্ত করা হয়নি, এবং ভবিষ্যৎ প্রয়োজন হলে ওই অপারেশনকে আরও বৃহৎ পরিসরে ব্যবহারের সম্ভাবনাও রাখা হয়েছে। অর্থাৎ কেবল ইতিহাস নয়, ভবিষ্যতে কঠোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে। আমিও বলবো যে হ্যাঁ, এটা একদম ঠিক যে ২০২১ সালের এই রিপোর্টটির প্রকৃত পূর্বাভাস এখনও পূর্ণ হওয়া বাকি। এই প্রসঙ্গে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যা আপনার জানা প্রয়োজন। সম্ভবত এটি এই ভারত ও পাকিস্তানের মধ্যে ভবিষ্যৎ সংঘাতের একটি স্ফুলিঙ্গ হতে পারে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন এবং পাকিস্তানকে সতর্ক করেছেন। তিনি বলেছেন যে পাকিস্তান বর্তমানে স্যারক্রিক অঞ্চলের আশেপাশে সামরিক সমাবেশ ঘটাচ্ছে। আর যদি আমি আপনাকে স্যারক্রিকের অবস্থান মানচিত্রে দেখাই, তাহলে এশিয়ার এই মানচিত্রে এটা হলো আমাদের প্রিয় ভারত। আর গুজরাটের কাছে ভারত পাকিস্তান সীমান্তে যদি আপনি দেখেন, তাহলে ভারতীয় অংশের দিকে এই স্থানটিতে আপনি স্যারক্রিককে খুঁজে পাবেন। এবং পাকিস্তান এই অঞ্চলটি দাবি করছে ১৯৫৮ সাল থেকে। যদি আপনার মনে একটি প্রশ্ন আসে যে ২০১৯ সালে ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন, পাকিস্তান একটি নতুন মানচিত্র লঞ্চ করেছিল, তারা আরও অঞ্চল দাবি করা শুরু করে দিয়েছিল। আজ্ঞে হ্যাঁ, সেটি ছিল জুনাগড় অঞ্চল। এদিকে আপনি দেখতে পাবেন পাকিস্তান ২০১৯-২০ সালের আশেপাশে এই নতুন মানচিত্র প্রকাশ করেছিল, যাতে গুজরাটের জুনাগড়, স্যারক্রিক এটিকেও নিজেদের অংশ দেখিয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গুজরাটের এই এলাকাটি আক্ষরিক অর্থেই সবচেয়ে অদ্ভুত দাবিগুলির মধ্যে একটি। গুজরাটের এই নির্দিষ্ট অংশটিকেও পাকিস্তান দাবি করছে এবং বলছে যে এটিও তাদেরই অন্তর্গত। অনেকের ধারণা ভারত ও পাকিস্তানের মধ্যকার বিবাদ শুধু কাশ্মীরকে ঘিরেই। কাশ্মীরের সমস্যা মিটে গেলে দুই দেশ কাছাকাছি চলে আসবে, কিন্তু বিষয়টা মোটেও তেমন নয়। পাকিস্তান রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে তাকে নিরন্তর ভারতকে শত্রু হিসেবে তুলে ধরতেই হবে। এর জন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে, কেবল তবেই আসিম মুনিরের মতো ব্যক্তিরা তাদের ক্ষমতা বজায় রাখতে পারবেন। তাদের প্রধানমন্ত্রী যেখানেই যায়, আসিম মুনিরও সঙ্গে থাকেন। সেনাবাহিনী পাকিস্তানের বাজেট থেকে বিপুল অর্থ গ্রহণ করে। তারা এটি তখনই করতে পারে যখন তারা জনগণকে বোঝাতে সক্ষম হয় যে ভারত তাদের জন্য একটি বিশাল বড় শত্রু। ধরুন, যদি ভারত পাকিস্তানের বিদ্যমান বিবাদ মিটেও যায়, এমনকি কাশ্মীরের সমস্যা সমাধান হওয়ার পরেও পাকিস্তান তখন স্যারক্রিক এবং জুনাগড়ের মতো অঞ্চল দাবি করতে শুরু করবে। এর মাধ্যমে এই লোকেরা নিশ্চিত করে রেখেছে যে আগামী কয়েক দশক ভারতের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক হবে না। আর বিশেষত এখন পাকিস্তানের নজর পড়েছে স্যারক্রিকের দিকে। আমি মনে করি গত ৫-৬ বছর ধরে পাকিস্তান গুজরাটকে একটি বড় লক্ষ্যবস্তু হিসেবে দেখছে। তাদের পরিকল্পনা হলো ভবিষ্যতে যদি ভারতের সাথে সংঘাত হয়, তবে পাকিস্তান গুজরাটের দিক থেকে একটি নতুন ফ্রন্ট খোলার চেষ্টা করবে। গুজরাটের মধ্যে প্রাথমিকভাবে তারা স্যারক্রিকের অঞ্চলটি দখল করার চেষ্টা করবে। এই প্রেক্ষাপটে সম্প্রতি রাজনাথ সিং স্যারক্রিক সম্পর্কে এই বিবৃতিটি দিয়েছেন। साथियों, आजादी के 78 साल बीत जाने के बावजूद सरक्रीक इलाके में सीमा को लेकर एक विवाद खड़ा किया जाता है।
भारत ने कई बार बातचीत के रास्ते इसका समाधान करने का प्रयास किया है, मगर पाकिस्तान की नीयत में खोट है, उसकी नीयत साफ नहीं है। जिस तरह से हाल में पाकिस्तान की फौज ने सर क्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है, वह उसकी नीयत बताता है। साथियों, भारत की सीमाओं की रक्षा भारतीय सेनाएं और बॉर्डर सिक्योरिटी फोर्स मिलकर मुस्तैदी से कर रही हैं। এখন রাজনাথ সিংজি এই যে বাক্য এখানে ব্যবহার করেছেন যে করাচির রাস্তা সিরক্রিক থেকেই যায়, এটি একদম ঠিক। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর কোনটি, তাহলে হতে পারে কিছু লোক এখানে বলবে ইসলামাবাদ কারণ রাজধানী, হতে পারে কিছু লোক বলবে রাওয়ালপিন্ডি, লাহোর। কিন্তু না, আমি আপনাকে বলি যদি আমরা শেষ পর্যন্ত কথা বলি ফাইন্যান্সের, একটি দেশ প্রাথমিকভাবে তার অর্থনীতি ছাড়া কিছুই নয়। শেষ পর্যন্ত অর্থনীতি সব কিছু। পাকিস্তানের যে জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র, আর্থিক হাব, আর্থিক রাজধানী যাই বলুন না কেন, সেটি হলো করাচি। পাকিস্তানের সবচেয়ে বড় শহর, সবচেয়ে বেশি জনসংখ্যা এখানে। এদিকে আপনি দেখতে পাবেন এটি একটি বন্দর বা শহর, বেশ প্রাচীন। দীর্ঘ সময় ধরে মানুষ বসবাস করে এবং আপনি একটি বিষয় নোট করুন, করাচি কতটা কাছাকাছি সার্কিটের। যদি আমি কিলোমিটারে কথা বলি, ২০০ কিলোমিটার দূরও নয় সার্কিট থেকে করাচি। তাই আগামীকাল যদি মনে করুন সার্কিটের আশেপাশে সামরিক সংঘাত হয়, তাহলে ভারতীয় সামরিক বাহিনী কাছে, আমি শুধু সামরিক বলছি, সেনাবাহিনী বলছি না, এতে আমাদের নৌবাহিনীও অন্তর্ভুক্ত। হ্যাঁ, তাদের কাছে একটি গোল্ডেন সুযোগ হবে যে পাকিস্তানের আর্থিক হাব, এই আর্থিক হাবকে সিজ করার। দ্যাট উইল বি দ্য বিগেস্ট চেঞ্জ ইন সাউথ এশিয়া সিন্স দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ। আর আপনি হয়তো সম্প্রতি লক্ষ্য করেছেন যে ভারত সরকার বহুবার এই কথা বলেছে, অপারেশন সিন্দুর এর সময় নৌবাহিনী তাদের ভূমিকা রাখার জন্য অত্যন্ত আগ্রহী ছিল, কিন্তু ভারত শেষ পর্যন্ত নৌবাহিনীকে ব্যবহার করেনি। ভবিষ্যতে অবশ্যই ভারত যদি চায় তবে নৌবাহিনী ব্যবহার করে করাচি ব্লকেড করতে পারে এবং আমাদের সামরিক বাহিনী সেখানে পৌঁছাতে পারে। আক্ষরিক অর্থে ভারত S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে পাকিস্তানের বিমান বাহিনীকে এই এলাকা থেকে দূরে সরিয়ে রাখতে পারেন, কারণ যেমনটা আমি আগেই বলেছি সার্কিট থেকে করাচির দূরত্ব ২০০ কিলোমিটারও নয়। S-400 খুব সহজেই এই সম্পূর্ণ অঞ্চলটিকে সুরক্ষিত রাখতে পারে, এমনকি পাকিস্তানের F-16 যুদ্ধ বিমানগুলোও এখানে আসতে পারবে না। এভাবে ভারত পাকিস্তানের সবচেয়ে বড় ক্ষতি করতে পারে। এর উত্তরে তারা হয়তো পারমাণবিক হামলার হুমকি দেওয়া শুরু করে দেবে। দ্যাট ক্যান ভেরি মাচ বি আ পসিবিলিটি, বাট আগামীকাল পাকিস্তান সিরক্রিকে যদি আক্রমণ করার চেষ্টা করে, যেমন তারা কারগিলে চেষ্টা করেছিল, যদি এমন কিছু তারা সিরক্রিকে করার প্রচেষ্টা করে, সেই ক্ষেত্রে যেমন দেশের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন করাচির রাস্তা সোজা সিরক্রিক থেকেই যায় এবং এটি কনভে করা পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা তুর্কি থেকে যে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ করেছে আর চীন থেকে যে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ করেছে, তারা ইভেনচুয়ালি ইউজ তো ভারতের এগেনস্টেই করবে। এবং আগামীকাল যদি মনে করুন পাকিস্তানের সেনাবাহিনীর ইমেজ আবারও খুব খারাপ হয়ে যায়, তাদের তাদের এস্টাবলিশমেন্টে সমস্যা পড়ে, সেক্ষেত্রে পসিবল যে তারা ভারতের এগেনস্টে কিছু সংঘাত করার প্রচেষ্টা করবে, যাতে পাবলিকের রাগ ভারতের দিকে বেশি হয় রেদার দেন দেয়ার ওন আর্মি। সার্কিক এবং এই করাচির যে এই এলাকা, দিস উইল বি দ্য এরিয়া টু ফোকাস। ২০২৩ সালে একজন আর্মেনীয় ভূ রাজনৈতিক বিশ্লেষক এই বিষয়টি নিয়ে একটি ব্লগ পোস্টও লিখেছিলেন যে ভারত পাকিস্তানের পরবর্তী সংঘাত করাচি অবরোধ নিশ্চিতভাবেই হতে পারে। অন্যদিকে যদি আমরা দেখি পাকিস্তান যখন 26/11 হামলা করেছিল, অর্থাৎ ২০০৮ সালের কথা, যখন পাকিস্তানের দিক থেকে জঙ্গিরা এসে তাজ হোটেলে আক্রমণ করেছিল, সেই বিষয়ে সম্প্রতি আরও তথ্য সামনে এসেছে। ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম সাহেব বলেছেন যে ভারত পাল্টা জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। ভারত নিশ্চিতভাবেই করাচি অবরোধ করে দিত, ভারতীয় নৌবাহিনী পুরোপুরি প্রস্তুত ছিল। কিন্তু আমরা থেমে গিয়েছিলাম, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল দেখুন পাকিস্তানকে এই মুহূর্তে এর মধ্যে জড়ানো যাবে না। সেই সময় আফগানিস্তানের বিষয়টি আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পাকিস্তান থেকে কাবুল পর্যন্ত যে সরবরাহ পথ তা মার্কিন সামরিক বাহিনীর জন্য খুবই প্রয়োজনীয় ছিল। আমরা যদি পাকিস্তানকে আক্রমণ করতাম তবে পাকিস্তান হাত তুলে দিত এবং বলতো এখন আমরা কি করব, ভারত আক্রমণ করে দিয়েছে, আমরা আফগানিস্তানে আপনাদের আর সাহায্য করতে পারবো না। তাই সেই সময় ভূ রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল, ভিন্ন। ২০০৮-এ ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কথা অনুসারে একটি মিসাইলও হিট করেনি। কিন্তু কোয়েশ্চান আজ এটাই যে ২০২৬-এ এই ঘটনার পুনরাবৃত্তি হবে নাকি বড় কিছু ঘটার সম্ভাবনা রয়েছে।